ঝড় আসার পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন থমকে যায়, আজ রাতে শেষ প্রহরে খান ম্যানশনের পরিবেশ ঠিক তেমন ভাবেই থমকে গেছে। সেরাজ সুমুর হাত ধরে খান ম্যানশনের দরজায় সদর দরজায় দাঁড়িয়েছে। বাড়ির ভেতর প্রতিটি মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। সেরাজের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। অনন্যা খাতুন ছেলের কাছে এসে প্রশ্ন করলেন, এই মেয়েটাকে? সিরাজ সোজাসুজি উত্তর দিল, মিসেস শেহরাজ খান, তোমার আদরের বড় ছেলের বউ। ভ্রু কুঁচকালেন অনন্যা খাতুন। বউ মানে? তুমি কি পাগল হয়ে গেছো বেটা? এই মেয়েটা তোমার বউ কি করে হয়? যেভাবে বাকি সব ছেলেদের হয় বিয়ে করে। কবে বিয়ে করেছো তুমি? এখন রাত 12টা পার হয়ে গেছে, তার মানে 21 দিন। এই বিয়ে আমি মানি না শেহরাজ। এই মেয়েটাকে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসার ব্যবস্থা করো। সরি মম, তোমার মানা না মানাতে আমার কিছু যায় আসে না। এমন সময় রোজা দৌড়ে এলো অনন্যা খাতুনের কাছে। অনন্যা খাতুনকে জড়িয়ে ধরে কেঁদে পড়ল, তোমার ছেলে সব কি বলছে ফুপুমণি? ও বিয়ে করেছে মানে? ওই গাইয়া আনকালচার আনস্মার্ট মেয়েটা তোমার ছেলের বউ কিভাবে হয়? এসকে তো আমার ফুপুমণি। সিরাজ বিরক্ত হয়ে রোজাকে এক ধমক মারল। শাহবাজ খানের উদ্দেশ্যে বলল, ড্যাড, তোমার না বলেছিলাম আমি কোনো ঝামেলাকে চোখের সামনে দেখতে চাই না। অনন্যা খাতুন স্বামীর দিকে তাকালেন। শাহবাজ সাহেব একবার বউয়ের দিকে তো একবার ছেলের দিকে তাকালেন। যে ছেলের জন্য এত কিছু করলেন সেই ছেলে এখন তাকে বিপাকে ফেলে দিল। অনন্যা বেগম রোজাকে ছেড়ে শাহবাজ সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, রোজা তুমি এই সব কিছু জানতে? মেঝের উপর বসে কাঁদতে লাগলো। সুমুর খুব খারাপ লাগলো। হাত দিয়ে তুলতে গেলেই সিরাজ আটকালো সুমুকে। শাহবাজ সাহেব চুপ করে দাঁড়িয়ে রইলেন। অনন্যা খাতুন গর্জে উঠে বলল, তোমরা বাপ ছেলে কান খুলে আমার কথা শুনে রাখো। আমি মরে গেলেও ওই মেয়েকে কোনো দিনও মেনে নিব না। তোমার ছেলেকে বলো ওই মেয়েকে তার দেশে ফিরে যাবার ব্যবস্থা করে দিতে। আমি রোজাকেই আমার ছেলের বউ করব। রিয়াজ বিরক্ত হয়ে বলল, ভাইয়া তো রোজা আপুকে ভালোবাসে না, ভাইয়া ভাবিজিকে ভালোবাসে, আর তাই ভাবিজিকে বিয়ে করেছে। অরণ্যা খাতুন ধমক মারল রিয়াজকে। উচ্চ স্বরে বলল, চুপ করো বেয়াদব ছেলে, ছোট ছোটর মতো থাকো। বড়দের মাঝে কথা বলার সাহস কিভাবে হয় তোমার? তোমরা তো আমাকে তোমাদের প্রয়োজন অনুযায়ী বড় বানাও, এখন একটা ভুল করলেই বলবে রিয়াজ এত বড় হয়েছো তবুও তোমার মাথায় কোনো বুদ্ধি হয়নি। কিন্তু যখন কোনো উচিত কথা বলি তখন আমি তোমাদের কাছে ছোট হয়ে যাই। অরণ্যা খাতুন আবারও ধমক মারল ছেলেকে। আরবাজ রিয়াজকে চুপ করতে বলল। সিরাজ রাগী স্বরে বলল, বন্ধ করো এইসব। আমি আর আমার বউ অনেক টায়ার্ড, প্লিজ আমাদের রুমে যেতে দাও। রোজা উঠে দাঁড়ালো কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের সাথে প্রাঙ্ক করছো তাই না এসকে? এসকে আই লাভ ইউ। বিশ্বাস করো, তুমি যেমন মেয়ে পছন্দ করো আজ এই মুহূর্ত থেকে আমি ঠিক তেমনই হয়ে যাব। তবুও প্লিজ একবার বলো এসব তোমার প্রাঙ্ক? কথাগুলো বলে রোজা সিরাজকে ছুতে যেতে সুমু এসে সামনে দাঁড়ালো। চোখ রাঙিয়ে বলল, আপনার কষ্টটা আমি ফিল করতে পারছি। আমি জানি আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার কান্না দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু তাই বলে কান্না করতে করতে আপনি আমার খান সাহেবের দিকে হাত বাড়াবেন, সরি, এইটা আমি কখনোই মেনে নিব না। ভুলেও তাকে টাচ করার চেষ্টা করবেন না। কথা দূরে থেকে বলুন, উনি আমার ভালোবাসা। ওনাকে টাচ করার দুঃসাহস দেখালে আপনার হাত আমি ভেঙে রেখে দিব। আমার খান সাহেবকে ছোঁয়ার চেষ্টা করলে আমার হাতের স্পেশাল ছোঁয়া আপনার শরীরে পড়তে পারে। কি যেন বললেন? গ্রামের আনকালচার আনস্মার্ট গাইয়া ভূত। হ্যাঁ ঠিক বলেছেন। তবে কি জানেন, গ্রামের মেয়েদের শরীর আপনাদের মতো শহরের বড়লোক বাবার আদুরে দুলাদলিদের মতো তুলতুলে নরম হয় না। গ্রামের মেয়েদের হাত শক্ত, তাই আমার হাতও শক্ত। আমার হাতের স্পেশাল ছোঁয়া আপনার এই নরম শরীরে পড়লে আপনার সহ্য নাও হতে পারে। অরণ্যা খাতুন তেড়ে এলো সুমুর কাছে। সুমুর হাত ধরে বাড়ি থেকে বের করতে গিয়ে শেহরাজ অনন্যা বেগমের হাত ধরল। অগ্নিদৃষ্টি নিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, সুমুর হাত ছাড়ো মম। শেহরাজ, ছাড়ো মম। অরণ্যা খাতুন তবুও সুমুর হাত ধরে রাখলেন। সিরাজ গর্জে উঠল, ছাড়ো। সুমুর হাত ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল অনন্যা বেগম। সিরাজ সুমুর হাত ধরে বলল, একটা কথা কান খুলে সকলে শুনে রাখো, আমার বউয়ের দিকে কাউকে চোখ তুলে আঙুল তুলে গায়ে হাত তুলে কথা বলার কোনো রাইটস আমি কাউকে দেইনি। নেক্সট টাইম এই কথাগুলো আমাকে যেন
রিপিট করতে না হয়। আর মম, তোমাকে বলছি, তুমি আমাকে ভালোবাসো আর আমি সুমুকে ভালোবাসি, আর তাই আমার ভালোবাসার মানুষটা তোমার কাছেও খুব স্পেশাল হওয়া উচিত। কিন্তু তুমি তার বিপরীত। তুমি সুমুকে মেনে নিতে পারোনি বলে তোমার ছেলের বউ হিসেবে সম্মানও দিতে পারোনি। তবে মম, তোমাকে একটা কথাই বলবো, তোমার ছেলের বউকে সম্মান দিতে না পারো তবে অসম্মানও করো না। সিরাজ একটু থেমে আবারও বলল, রোজাকে আমি সারা জীবন নিজের বোনের মতো দেখেছি, তাই ওর সাথে আমাকে জড়িয়ে আজে বাজে স্বপ্ন দেখা আজ এই মুহূর্ত থেকে বন্ধ করো। আমরা সকলে অনেক টায়ার্ড, বাকি সিনক্রেটগুলো কাল সকালে করো। চলো সুমু। সিরাজ সুমুর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অনন্যা সকলে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। অনন্যা খাতুন রোজাকে নিয়ে আলাদা রুমে চলে গেল। শাহবাজ সাহেব হতাশা নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। একে একে সকলে রুমে চলে গেল। সিরাজ রুমে এসে দরজা লক করে দিল। সুমু সিরাজের রুমটা একবার বড় করে দেখলো। সিরাজ সুমুর কাছে গিয়ে সুমুকে সরি বলল। সুমু জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, আরে চিল খান সাহেব, আমি কিছু মনে করিনি, বরং আমার ভালোই লেগেছে। একটা সিনেমেটিক ব্যাপার পেয়েছি যেখানে শাশুড়ি ছেলের বউকে মেনে নেয় না, শাশুড়ি আর ছেলের বউয়ের মধ্যে ফাইটিং। সিরাজ আলতো হাসলো সুমুর কথায়, মৃদু স্বরে বলল, অ্যাক্টিং ভালোই করতে জানো সুইটহার্ট। মানে এই বাড়িতে তোমাকে কেউ কিছু বললে চুপচাপ সহ্য করার কোনো দরকার নেই। মনে রেখো, আমি কিন্তু একজন সৈনিককে বিয়ে করেছি। এখন যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, ঘুমাবো। সুমু ব্যাগ থেকে চেঞ্জ বের করে ওয়াশরুমে চলে গেল। সুমু ফ্রেশ হয়ে বের হতেই সিরাজ ফ্রেশ হতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হলো সিরাজ। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে এসে পড়ল। কিছু খাবে সুইটহার্ট? না। সিরাজ সুমুকে নিয়ে রুমের মধ্যেই থাকা ফ্রিজের সামনে গেল। ফ্রিজের ডোর খুলে বলল, এইখানে অলওয়েজ চকলেট আইসক্রিম থাকে। ফিরোজা এখানেই থাকে আর বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, তাই ওর জন্য সব কিছু এনে রাখি আমি। আজ থেকে এগুলো তোমাদের দুজনেরই। সিরাজ সুমুকে ছেড়ে দিয়ে রুমের লাইট অফ করে এলইডি লাইট অন করে দিল। মূর্তি রুমটা লাল, নীল আর পার্পল আলোয় ছেয়ে গেল। সুমু গিয়ে শুয়ে পড়ল সিরাজ সুমুর পাশে শুয়ে সুমুকে বুকের মধ্যে টেনে নিল। সুমু সিরাজকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। ভোরের আলো ফুটেছে। বাড়ির পেছনে থাকা সমুদ্র থেকে পানির ঢেউর শব্দ ভেসে আসছে। সিরাজের রুমের বেলকুনি থেকে সমুদ্রটা পুরোপুরি দেখা যায়। নতুন জায়গায় একটু ভালো করে ঘুম হয়নি সুমুর। পাশে ফিরতেই শুতেই সিরাজের উন্মুক্ত বুকে ঢুকে গেল সে। সিরাজের বুকের উপর গজিয়ে থাকা লোমগুলোতে সুমুর মুখে শিশির লাগতে ধীরে ধীরে চোখ মেরে তাকালো সে। সিরাজের বুকের উপর কালো মিচমিচে অল্প কিছু লোম, ফর্সা চওড়া বুকটার উপর লোমগুলো অদ্ভুত রকমের সুন্দর দেখায়। সুমুর কাছে লোমগুলোকে বড্ড কিউট, বেশি কিউট লাগে। সুমু আলতো হাতে লোমগুলো একবার ছুঁয়ে দিল। সিরাজ গভীর ঘুমে তলিয়ে সুমু উঠে বসলো। বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার শেষে বেরিয়ে এসে সিরাজের কাছে এগিয়ে দাঁড়ালো। সিরাজের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি নিষ্পাপ আর মায়াবী দেখতে লাগছে ওই মুখটা। সুমুর ইচ্ছে করলো না মানুষটাকে ডেকে তুলতে, তবু মনির বিরুদ্ধে গিয়ে ডেকে তুলল সিরাজকে। সিরাজ দুবার মুখ দিয়ে শব্দ করে আবারও ওপাশ ফিরে শুয়ে পড়ল। সুমু হাল ছাড়া পাঁচই নয়। সে চুলের পানি সিরাজের মুখে ছিটিয়ে জোর করে টেনে তুলল সিরাজকে। সিরাজ চোখ কচলাতে কচলাতে উঠে বসে বলল, কি হয়েছে সুইটহার্ট? একটু ঘুমাতে দাও প্লিজ। ঘুমাবেন পরে, আগে উঠুন, নামাজ পড়বো একসাথে। সিরাজ আবারও শুয়ে পড়তে গেল। সুমু সিরাজের হাত টেনে ধরল, জোর করে পাঠালো ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে সিরাজ অজু করে বেরিয়ে আসলো। সুমু 2টা জায়নামাজ পাশাপাশি বিছিয়ে রাখলো। সিরাজ তাওয়ালে ডিবানের উপর রেখে পাঞ্জাবি পরে সুমুর সাথে একসাথেই নামাজ শেষ করে দুজনই মনোযোগ একে অপরের জন্যই দোয়া করলো। সুমু মনোযোগ শেষ করে একটা মিষ্টি হাসি দিয়ে সিরাজের দিকে তাকালো। সিরাজ সুমুকে একটু কাছে টেনে এনে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সৃষ্টিকর্তা আমার অর্ধাঙ্গিনীকে সবসময় সুস্থ রাখুক। তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক বেগম। তোমার মুখের এই মিষ্টি হাসি চিরস্থায়ী হোক, আমিন। সুমু আমিন বলে একটু সময় নিয়ে আবার বলল, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় হাসি খুশি রাখুক, সবসময় সুস্থতা দান করুক, আপনার জীবনের সব স্বপ্ন পূরণ হোক,
আপনাকে আমার স্বামী হিসাবে পেয়ে আমি ধন্য। পরকালেও যেন আমি আপনার সঙ্গ পাই খান সাহেব। ক্ষণিকের মৃত্যু আমাদের আলাদা করলেও পরকালের চিরস্থায়ী জীবনে আমি আমার চিরস্থায়ী সঙ্গী হিসেবে যেন আপনাকেই পাই। সিরাজ মুচকি এসে সুমুকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। সুমুর মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, ইউ আর মাই পিস অফ মাইন্ড। সুমু মৃদু হেসে বলল, অ্যান্ড ইউ আর মাই কমফোর্ট জোন। দুজনেই কিছুক্ষণ ওভাবে বসে থেকে তারপর উঠে দাঁড়ালো। সিরাজ আবারও গিয়ে শুয়ে পড়ল। সুমু জায়নামাজ ভাঁজ করে রেখে বেলকুনিতে গেল। বেলকুনিতে যেতেই সকালে পবিত্র বাতাস ছুঁয়ে দিল সুমুর ছোট্ট দেহখানা। চোখ বন্ধ করে সুমু প্রাকৃতিক সেই শান্তির বাতাস উপভোগ করল। মিনিট খানিকের বাদে চোখ মেলে সমুদ্রের স্বচ্ছ পানির দিকে তাকালো। কি অপূর্ব সুন্দর দৃশ্য! হঠাৎ সুমুর মনে হলো তার খান সাহেবের রুমটা ঘুরে দেখা উচিত। সেই ভেবে রুমে চলে আসলো সুমু। সিরাজের বাড়িটিকে নির্দ্বিধায় লাক্সারিয়াস হাউস বলা চলে। সুমু সিরাজের পুরো রুমটায় কাল রাতের মতো আরও একবার চোখ বুলালো। সিরাজের পুরো বেডরুমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেকোরেটিং করা। রুমটির দেওয়ালের কালারটা হোয়াইট, কিন্তু রুমের প্রতিটি আসবাবপত্র ব্ল্যাক। সিরাজের রুমের পর্দা থেকে শুরু করে বেড সব হোয়াইট। সুমুর শুধু মনে হচ্ছে সে কোনো মাফিয়ার রুমে ঢুকে পড়েছে। একটা মানুষের পছন্দের কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, তাই বলে কালারের উপর মানুষ এত অবসেসড কিভাবে হয় বুঝে পেরোনো সুমু। তবে পুরো রুমটা এলইডি লাইট দিয়ে লাইটিং করা, তাতে নীল, লাল আর পার্পল বর্ণের কৃত্রিম আলো জ্বলে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে সুমুর। এলইডি লাইট অন করলে রুমটা মাফিয়ার ভাবটা কেটে গিয়ে একটা কিউট কিউট ভাব আসে। সুমু বেড সাইড টেবিলের উপর থেকে রিমোটটা নিয়ে রুমে জ্বলতে থাকা এলইডি লাইটটা অফ করে দিয়ে ধীর পায়ে হেঁটে সিরাজের রুমের লেফট সাইডে গেল। সেখানে মাঝের আকার একটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলের পানির মধ্যে ওয়াটার লাইটিং করা। পুলের পানির উপর কালো কালো কি যেন ভেসে আছে। সেগুলো দেখতে গিয়ে সুমু সেন্টার টেবিলের উপর ছোট্ট একটা রিমোট পেল। রিমোটের অফ বাটনে চাপ দিতে পুরো পুলের পানিতে জ্বলতে থাকা প্রতিটি লাইট অফ হয়ে গেল, যার ফলে পুরো পুল সাইডটা আধারে ডুবে গেল। অন্ধকারে আন্দাজে আবারও রিমোটটির কোনো একটা বাটনে চাপ দিল সুমু। চোখের সামনে দৃশ্য দেখে অবাক চোখে তাকিয়ে রয়েছে। পুলের পানির উপর ভেসে থাকা কালো বস্তুগুলো আর্টিফিশিয়াল বিভিন্ন রঙের পদ্মফুলগুলো ধীরে ধীরে তাদের পাপড়ি মেলে দিয়ে ফুটে উঠল। ফুলগুলোর মাঝে মোমবাতির মতো ডিজাইন করা, তার উপর জ্বলে আছে আগুনের শিখার মতো হলুদ বর্ণের আলো। পুরো রুমটার মধ্যে এই জিনিসটা সুমুর সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে। সুমু এগিয়ে গিয়ে পুলের পানির মধ্যে পা দুটো চুবিয়ে বসল। কাছে ভেসে থাকা পদ্মফুলের আলোতে হাত ছুঁয়ে দেখলো। হঠাৎ কিছু একটা মনে করে আবারও রুমের মধ্যে ফিরে আসলো। ফ্রিজ থেকে আইসক্রিমের বাটি বের করে সিরাজের ফোন নিয়ে আবারও পুলের কাছে আসলো। পুলের পানির মধ্যে দুপা আবারও চুবিয়ে বসলো। সিরাজের ফোন আনলক করে ইউটিউবে গিয়ে কোরিয়ান ড্রামা অন করে ফোনটার মেঝের উপর রাখলো। চামচ দিয়ে অল্প অল্প আইসক্রিম তুলে মুখে নিল আর ড্রামা দেখতে মন দিল। 7টার দিকে সুমু পুল ছেড়ে বেডরুমে আসলো। সিরাজ উপর হয়ে ঘুমাচ্ছে। সুমু বুঝতে পারছে না তার কী করা উচিত। একে তো তার শাশুড়ি তাকে মেনেই নেয়নি। মনের মাঝে হাজারো দ্বিধা সুমুর, তবুও সব দ্বিধাকে সাইডে রেখে মাথায় ঘুমটা দিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। কিচেনে গিয়ে দেখলো দুজন অর্ধবয়সী মহিলা কাজ করছে। পরনে তাদের সার্ভেন্টের পোশাক। সুমুকে দেখে তারা আলতো হাসলো। সুমু তাদের পাল্টা হাসি উপহার দিয়ে বলল, সকালে ব্রেকফাস্টে কে কি খায় আমাকে বলুন, আমি করে দিচ্ছি। মহিলা দুজন একজন আরেকজনের মুখের দিকে তাকালো। সুমুর উত্তরে আশায় তাকিয়ে আছে তাদের দিকে। তাদের মধ্যে একজন হাত জোর করে বলল, মার্জনা করবেন মেজো মেম সাহেবা। এই বাড়ির নতুন বউদের 3 মাসের আগে রান্না করার পারমিশন নেই। আর আপনি হলেন মেজো সাহেবের বউ, আপনার তো কিচেনে ঢোকাই উচিত হয়নি। মেজো সাহেব জানতে পারলে আমাদের চাকরি থাকবে না। আপনি বরং আমাদের বলেন আপনি কি খেতে চান, আমরা আপনার জন্য বানিয়ে দিচ্ছি। না থাক, আমি এখন কিছু খাবো না, আপনারা আপনাদের কাজ করেন, আমি আসছি। সুমু খুব অস্বস্তিতে পড়ল। এমনিতেই সময় কাটছে না, তার উপর যদি সারাদিন এমনি বসে থাকতে হয় তাহলে তো মনে হয় একেবারে থমকিয়ে যাবে। সুমু আর বেশি জোরাজোরি করলো না। এমনিতেই তার সিনেম্যাটিক মাদার ইন ল তাকে মেনে নেয়নি। তার উপর এখন যদি সে আবার একবারে রান্না করতে চায় তাহলে তো হয়তো আবারও ঝামেলা হবে। কথাগুলো ভাবতে ভাবতেই উপরে চলে আসলো সুমু। রুমের মধ্যে এসে চুপচাপ বসে রইল। সিরাজের ফোনটা নিয়ে দেখলো 7টা 29 বাজে। সুমু মেসেঞ্জারে গিয়ে সামিয়াকে কল করলো।
8টা বাজতে পুরো খান মেনশন জেগে উঠল। সুমু ততক্ষণে বাড়ির সকলের সাথে কথা বলে নিয়েছেন। সিরাজ পাশ ফিরে শুতেই চোখ মেলে তাকালো। সুমু ফোনে ড্রামা দেখছে। সিরাজ উঠে বসলো, ফোনের দিকে উকি মেরে দেখলো ড্রামার মধ্যে কিসিং সিন চলছে। সিরাজ ফোনটা কেড়ে নিয়ে সুমুকে কাছে টেনে এনে বলল, গুড মর্নিং সুইটহার্ট। মর্নিং। আমার বেড কিস কই সুইটহার্ট? সুমু ঘাড় ঘুরিয়ে তাকালো তার খান সাহেবের দিকে, ঠোঁট চিপে হেসে বলল, বেড টি শুনেছি, বেড কিস শুনিনি। আমার সাথে থাকো, আরও এমন অনেক কিছুই শুনবে। এখন একটা বেড কিস দাও। আর তুমি এই সকালবেলার ফোনের মধ্যে কোরিয়ানদের কিসিং সিন দেখছো? আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেই পারতে যে তোমার চুমু চাই। শুধু শুধু অন্যেরটা দেখে ফিল নেওয়ার কি আছে? তোমার হাজব্যান্ড যে এইসব বিষয়ে পিএইচডি করে রেখেছে তা তুমি জানো না? সুমু লজ্জা পেল, লজ্জা কাটানোর জন্যই বলল, খান সাহেব, আমার না দাঁতগুলো শিরশির করছে। ফিরে কুচকালো শেহরাজ। মানে আমার না কাউকে খুব কামড়াতে ইচ্ছে করছে। হোয়াট? কি আজব ইচ্ছা তোমার? সুমু চট করে শেহরাজের বাহুতে কামড় বসালো। সুমুর হঠাৎ আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে গেল শেহরাজ। সুমুকে ঠেলে সরিয়ে দিল। সুমু আবারও এগিয়ে এলো, শেহরাজকে বিরক্ত করার জন্য একই জায়গায় আবার কামড় বসালো। সিরাজ আবার সরিয়ে দিল সুমুকে। সুমু বেশ মজাই পাচ্ছে তার খান সাহেবকে জ্বালিয়ে। সে হাত দিয়ে শেহরাজের পেটে চিমটি কাটলো। সিরাজ সুমুকে সরিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে শিব বলল। সুমু হালকা অভিমানী মুখ করে গালে হাত দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। সিরাজ উঠে বসলো, সুমুর কোমরে ধরে সুমুকে কোলের উপর বসালো। সুমু নেমে যেতে চাইলো। সেটা শক্ত করে ধরে রাখলো সুমুকে, বা হাত দিয়ে সুমুর কোমর জড়িয়ে রেখে ডান হাতে সুমুর সামনে বাড়িয়ে দিল। চোখের সামনে হাত দেখতে পেয়ে ঠোঁট কামড়ে হাসলো সুমু। ঘুরে তাকালো সিরাজের দিকে। সিরাজের গলা জড়িয়ে ধরে গলায় জোরে কামড় বসালো। সিরাজ চোখ বন্ধ করে সহ্য করলো। সুমু নিজের ইচ্ছে পূরণ করতে পেরে শব্দ করে হাসলো। সিরাজ সুমুকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, সুমু হ্যাপি সুইটহার্ট? ইয়েস। তাহলে এখন আমাকে হ্যাপি করো। লজ্জায় মাথা নামিয়ে নিল। ডান হাত দিয়ে সিরাজের চোখ আটকে ধরে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সিরাজের ঠোঁটে। সিরাজ মুচকি হেসে বলল, আমার বেড টি কই সুইটহার্ট? তুমি জানো না তোমার হাতের চা কফি ছাড়া আমার দিন শুরু এবং শেষ হয় না? আমি গিয়েছিলাম কিচেনে। তারপর আমাকে বললো যে এই বাড়িতে নতুন বউয়ের নাকি 3 মাসের আগে কিছু রান্না করার সময় নেই। তা ঠিক, তবে তুমি গিয়ে বলো মেজো সাহেব বলেছে। আর কেউ কিছু বললে তার পাল্টা জবাব দিয়ে আসবে। বাকিটা আমি দেখে নিব। সুমু আচ্ছা বলে উঠে চলে গেল। সিরাজ বেড থেকে নেমে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। আজ সুমু কিচেনে আসতে ঈশিতার সাথে দেখা হলো। ঈশিতা মুচকি হেসে বলল, আপনি তো নতুন, আজই কিচেনে কেন এসেছেন? আপনার শাশুড়ি দেখলে আবারও ঝামেলা করবে। আপনি কিচেন থেকে চলে যান, ব্রেকফাস্ট অলরেডি বানানো হয়েই গেছে। আমি তো জানি না আপনি কি খান, আমাকে বলে দিয়ে যান, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। সুমু এগিয়ে গেল ঈশিতার কাছে, মুচকি হেসে বলল, আমার মাদার ইন ল কোথায়? ঈশিতা হাসলো সুমুর কথা, নিজে কাজ করতে করতে বলল, এখনো ঘুমোচ্ছে, তবে ঘুম থেকে উঠে পড়া টাইম হয়ে গেছে। সবাইকে একসাথে ডাইনিং টেবিলে দেখতে পাবে তুমি। সুমার কথা ভালো না, নিজে প্রয়োজনীয় জিনিসগুলো চাইতে ঈশিতা বলল, আপনি রাখুন, আমি বানিয়ে দিচ্ছি। প্রথমত আমি আপনার থেকে সম্পর্কে বড় হলেও বয়সে ছোট, তাই আমি চাই আপনি আমাকে তুমি করে সম্বোধন করেন। আর দ্বিতীয়ত চা ছাড়া খেতে পারবে না। ঠিক আছে, বলবো, তবে যদি আপনিও আমাকে তুমি করে সম্বোধন করেন। আর ভাইয়া যেহেতু আপনার হাতে চা ছাড়া খাবেন না, তাই কেউ কিচেনে আসার আগে আপনি চাটা বানিয়ে নিয়ে রুমে চলে যান। সুমু মুচকি হেসে চুলোয় গরম পানি বসালো। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠলো। সুমু যেতে নিলে ঈশিতা সুমুর হাত ধরে বলল, তোমাকে যেতে হবে না, এ বাড়িতে অনেক সার্ভেন্ট আছে। সুমু দাঁড়িয়ে পড়লো। চিনি দুধ পরিমাণ মতো দিয়ে 2 কাপ চা বানালো। 1 কাপ রেখে আরেক কাপ নিয়ে বেরিয়ে গেল কিচেন থেকে। ঈশিতা কাজ করতে করতে হঠাৎ চোখ গেল চায়ের কাপের দিকে। কাপটার দিকে তাকে মুচকি হেসে চায়ের কাপটা হাতে নিয়ে ছোট্ট করে চমক বসালো। চায়ের কাপ হাতে নিয়ে সিঁড়ির উপর পা রাখলো সোমা। পেছন থেকে কেউ একজন বাদ সাথে দাঁড়িয়ে পড়লো। সে ঘুরে তাকিয়ে দেখলো অনন্যা খাতুন ফিকুসকে তাকিয়ে আছেন। সোমু চুপচাপ দাঁড়িয়ে রইল। অনন্যা বেগম এগিয়ে এসে বললেন, চাটা কে বানিয়েছে? আমি। তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ছাড়া রান্নাঘরে পা রাখার? সাহসটা আপনার ছেলে দিয়েছে, তাই পেয়েছি। অনন্যা বেগম গর্জে উঠলেন। চুপ করো বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না?
মা বাবা এই শিক্ষা দিয়েছে তোমাকে? এই সংসারটা আমার, আমার সংসারে আমার পারমিশন ছাড়া একটা সামান্য কাজ হয় না। আর সেখানে তুমি আমার রান্নাঘরে ঢুকে এই বাড়ির এতদিনের নিয়ম ভেঙে চা বানিয়ে নিয়ে আসছো। আপনি আমাকে যা খুশি বলেন, আমি কিছু মনে করব না, তবে আমার মা বাবার দেওয়া শিক্ষা নিয়ে কোনো কথা বলবেন না। তোমাদের মতো মেয়েদের শিক্ষা সম্পর্কে আমার জানা আছে। তোমাদের পরিবারের মানুষরা বড়লোক বাড়ির ছেলে দেখলেই নিজেদের বাড়ির মেয়েদের লেলিয়ে দেয়। তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছো, তাই না? এটাই আপনার ভুল ধারণা মাদার ইন ল। আপনার ছেলে কোনো ছোট বাচ্চা নয় যে তাকে আমি ফাঁসাতে যাব। অসভ্য, অভদ্র, বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করো। তার ছেলের হাসি দিয়ে বলল, আপনার প্রতিটা কথার উত্তর আমি দিতে পারতাম আম্মাজান, তবে এখন আমার হাতে সময় নেই। আমার স্বামী আমার হাতে চা কফি ছাড়া দিন শুরু হয় না। আজ আবার সে অফিস যাবে। আপনার সাথে ঝগড়াটা বহাল রইল, পরে এসে বাকিটা কন্টিনিউ করব। সুমু অর্ণা বেগমকে চোখ মেরে উপরে উঠে এলো। অর্ণা বেগম তার ছেলের বউয়ের সাহস দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সমু। এতক্ষণ শক্ত থাকলেও এখন আর শক্ত থাকতে পারলো না। নিজের মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। হাসি বেগমের কথা ভাবতে ভাবতে রুমের সামনে এসে পৌঁছলো সোমা। ভেতরটা মায়ের শূন্যতে ভেঙে চলে যাচ্ছে তার। রুমের মধ্যে এসে চায়ের কাপ টেবিলের উপর রাখলো। সামনে তাকিয়ে দেখলো তার খান সাহেব ফুল রেডি হয়ে দু হাত পকেটে গুজে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। সুমু নিজেকে কন্ট্রোল না করতে পেরে পেছন থেকে জড়িয়ে ধরলো তার খান সাহেবকে। যতটা না দ্রুত গতিতে জড়িয়ে ধরলো তার থেকে দ্রুত গতিতে সরে এলো সোমা। রাগের স্বরে বলল, কে আপনি? তখনই ওয়াশরুমের দরজার কাছে আওয়াজ হলো। সুমু ঘাড় বাঁকা করে তাকে দেখলো। সেরাজ তার দিকে তাকিয়ে আছে। সুমু সেরাজের দিকে থেকে চোখ সরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালো। আরিয়ান ঘুরে দাঁড়ালো সুমুর দিকে। সুমু পিছিয়ে গেল, মাথায় ওনা ঠিক করে সেরাজের দিকে তাকালো। আরিয়ান সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরক করে মৃদুস্বরে বলল, ওয়াও, জাস্ট বিউটিফুল। কথাটা বলে আরিয়ান ঘোর লাগা দৃষ্টিতে তাকালো সুমুর দিকে। সেরাজ এগিয়ে এলো সুমুর কাছে। সুমুর কাঁধের ওপর হাত রাখতেই সুমু কেঁদে ফেলল। সেরাজের পায়ের সামনে বসে কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি খান সাহেব, আমি ভেবেছিলাম ওইটা আপনি। আমি কান্নার ফলে সুমু কথা বলার অবস্থাতে নেই। সেরাজ সুমুকে দাঁড় করালো। সুমুর চোখের পানি মুছে দিয়ে বলল, ঈশিতার রুমে যাও। কিন্তু খান সাহেব। যাও। সুমু যেতে শেহরাজ আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ানের ঠোঁটে বাঁকা হাসি। সেরাজ রক্তচক্ষুনি তাকিয়ে বলল, কারো বেডরুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়। এইটা কমন সেন্সটা কি তোর মধ্যে নেই? আসলে কি জানিস তো এসকে, তোর কোনো কিছুতেই আমার পারমিশন লাগে না। আর সরিয়ে দিল কেন? দারুণ লাগছিল দেখতে। তুই কি চাইছিস আরিয়ান, আমি তোর জন্য একটা আলাদা জাহান্নাম তৈরি করি? না, তুই আমার জন্য একটা জান্নাত তৈরি কর, সেখানে আমি তোর। এখানেই থেমে যা আরিয়ান। বাড়ির মধ্যে আমি রক্তারক্তি চাই না। কিন্তু তোর বউ যে আমাকে ডিস্টার্ব করে দিয়ে গেল। ও তো ইচ্ছে করে টাচ করেনি, ও ভেবেছিল ওটা আমি। উফ, সে যেটা ভেবেই করুক, তোর বউয়ের জাদু কি ছাপ্পি মেরা দিলকে আন্দার টান 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 কর দিয়া। ও ভুল করে ছুঁয়েছে আর আমি ইচ্ছাকৃত ছুঁতে চাই। সেরাজ দুই হাত মুষ্টিবদ্ধ করে বলল, আরিয়ান স্টপ যা। কোনো কথা ছিল না। সে আবার বলল, আগে তোর সব জিনিসে আমি 50% শেয়ার চাইতাম, তবে আজ যে জিনিস দেখলাম এই জিনিসের 100% শেয়ারই আমার চাই। তোর বউয়ের পুরোটাই। কথাটা শেষ করতে পারল না আরিয়ান। সেরাজ গর্জে উঠল বাস্টার্ড বলে গালি দিয়ে আরিয়ানের নাক বরাবর পাঁচ মারল। মেঝের উপর ছিটকে পড়লো আরিয়ান। মুহূর্তের মধ্যে আরিয়ানের নাক দিয়ে ঘলঘল করে রক্ত বের হতে শুরু করলো। 2 মিনিটের মধ্যে সকলে এসে সেরাজের রুমে হাজির হলো। সুমুদ দৌড়ে এলো রুমের মধ্যে। আরিয়ান মেঝেতে পড়ে আছে, ঠোঁটে লেগে আছে এখনো সেই হাসি। অর্ণা খাতুন আর রোজা দৌড়ে গিয়ে আরিয়ানকে মেঝে থেকে টেনে তুলল। সেরাজ দুহাত মুষ্টিবদ্ধ করে আবারও এগিয়ে গেল আরিয়ানের দিকে। শারবাজ আরবাজ আর শাহরুখ মিলে সেরাজকে আটকালো। অর্ণা খাতুন আরিয়ানকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোদের? এসব কি শুরু করছিস তোরা? কি হয়েছে এখানে? সেরাজ গর্জে উঠে বলল, এই ব্লাডি বিচটাকে এই রুম থেকে নিয়ে বেরিয়ে যাও। ও যদি আমার চোখের সামনে আসে তাহলে আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো। অর্ণা খাতুন ছুটে এলো সেরাজের কাছে। সেরাজকে ধরে বলল। সেরাজ চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করে বৃথার চেষ্টা করে আবারও চোখ মেলে তাকালো। অনন্যা খাতুন আবারও কিছু বলতে নিলে সেরাজ আউট বলে চেঁচিয়ে উঠল
কেঁপে উঠল পুরো রুমের উপস্থিত সকলে। আরিয়ান হাসতে হাসতে রোজার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ও ফুপুমনি, এত হাইপার কেন হচ্ছ? আমি আর এসকে ছোটবেলার মতো বক্সিং বক্সিং খেলছিলাম, জাস্ট চিল। অর্ণা খাতুন আরিয়ানের কাছে এসে বলল। থাম তুই, চল এই রুম থেকে। অর্ণা খাতুন আরিয়ানের হাত ধরে রুম থেকে বেরোতে গিয়ে সুমুকে দেখে থেমে গেল। আরিয়ান তাকালো সুমুর দিকে। অর্ণা খাতুন এগিয়ে গেল সুমুর কাছে। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্ণা খাতুন সুমুর সামনে গিয়ে হাত তালি দিয়ে বলল, আর সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে। এই মেয়েটা আমার সংসারে কাল আসলো, আর আজ আমার সোনার সংসার ফাটল ধরতে শুরু করলো। আজ পর্যন্ত যা ঘটেনি তা আজ ঘটলো, সবই এই মেয়ের। এনাফ ইজ এনাফ মম। থেমে গেল অনন্যা খাতুন। সিরাজ এসে সুমুর পাশে দাঁড়িয়ে বলল, ও এই মেয়েটা নয়, ও তোমার বড় ছেলে শেহরাজ খানের ওয়াইফ মিসেস শেহরাজ খান। কাল আমি কি বলেছিলাম ভুলে গেছো মনে হয়? আমার অর্ধাঙ্গিনীর দিকে আঙুল তুলে কথা বলার বা উঁচু গলায় কথা বলার কোনো রাইটস আমি কাউকে দেইনি। এই ভুলটা যেন আর নেক্সট টাইম না হয় মম। আর কেউ না হোক, অন্তত তুমি তোমার ছেলেকে চেনো। আমি ভালোর ভালো আর খারাপের আজরাইল। অর্ণা খাতুন ছেলের কথায় কেঁদে ফেললেন। তিনি তার স্বামীর সামনে গিয়ে বলেন, দেখেছো, তোমার ছেলে আজ তার মমকে থ্রেট দিচ্ছে। কেনা হয়ে গেছে তোমার ছেলে। সে বিয়ে করে বউয়ের কাছে সেল হয়ে গেছে। তার বউ কি এমন জাদু করেছে তাকে, যার জন্য তার মমের সাথে উঁচু গলায় কথা বলতে তার একটুকু বাচ্ছে না? আবাদ সাহেব বউয়ের কথা পাত্তা না দিয়ে তার ছোট ভাই শেহজাদ আর তার ছোট ভাইয়ের বউ আফিয়াকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। যাবার আগে রিয়াজকেও বেরিয়ে আসতে বলল রুম থেকে। অন্না বেগম স্বামীর কাছে পাত্তা না পেয়ে রুষ্ট হলেন। আরিয়ানকে বেরিয়ে আসতে বলে তিনি কাঁদতে কাঁদতে রুম ত্যাগ করলেন। আরিয়ান নাক রুমাল চেপে ধরে রেখেছে। যাওয়ার আগে একবার সুমুর দিকে তাকালো। সুমু এখন একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেহরাজ আবারও গর্জে উঠে বলল, চোখ দুটো তুলে নেওয়ার আগে বেরিয়ে যা রুম থেকে। আরিয়ান বাঁকা হেসে বেরিয়ে গেল রুম থেকে। রোজা শেহরাজের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমার বিগ ব্রোকে কেন মেরেছো এসকে? সিরাজ তাকাতে রোজা আর ভয়ে রুম ত্যাগ করল। শারবাজ আর আরবাজ এগিয়ে আসতে সিরাজ বলল, আই নিড প্রাইভেসি। শারবাজ বেরিয়ে গেল রুম থেকে। আরবাজ ঈশিতাকে বেরিয়ে আসতে বলে চলে গেল। ঈশিতা সুমুর কাছে গিয়ে আস্তে করে বলল, ভাইয়াকে সামলাও। কথাটা বলে ঈশিতা বেরিয়ে গেল রুম থেকে। সিরাজ রুমের দরজা লক করে দিয়ে বেডে গিয়ে চোখ বন্ধ করে বসল। সুমু ধীর পায়ে এগিয়ে গেল সিরাজের কাছে। মেঝের উপর বসে সিরাজের উরুর উপর হাত রেখে বলল, আমি জানি না উনি এমন কি করেছে যার জন্য আপনি ওনার গায়ে হাত তুলেছেন, তবে আমি সত্যি বুঝতে পারিনি খান সাহেব। আমি ভুল করে ফেলেছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব, তবু আপনি একটু ঠান্ডা হন আর আমাকে ক্ষমা করে দিন। সিরাজ সুমুর হাত ধরে টেনে তুলল সুমুকে। বেডের উপর ফেলে সুমুর দুই হাত বেডের সাথে চেপে ধরল। 1 সেকেন্ডও সময় না দিয়ে সুমুর উষ্ঠ নিজের দখলে নিয়ে নিল। 15 মিনিট সময় ব্যয় হয়ে গেল, তবুও সুমুকে ছাড়ল সিরাজ। 1 সেকেন্ডে মতো নিঃশ্বাস নিতে দিয়ে বারবার সুমুর উষ্ঠ নিজের দখলে নিচ্ছে সে। সিরাজের প্রতি কামড়ে নিজের কলিজা পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে বের করে আনার সমান ব্যথা অনুভব হচ্ছে সুমুর। উষ্ঠ কেটে ব্লাড বেরিয়ে এসেছে অনেকক্ষণ আগে। সিরাজ আজ মুখের মধ্যে নোনতা স্বাদ অনুভব করেও ছাড়ল না সুমুকে। সুমু চোখ বন্ধ করে সব সহ্য করে যাচ্ছে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তবে এই কান্না তার খান সাহেবের তাকে দেওয়া ব্যথা থেকে না, এই কান্না তার খান সাহেবকে তার দেওয়া ব্যথা থেকে। 21 মিনিট 30 সেকেন্ড হতে সিরাজ সুমুকে ছেড়ে উঠে বসল। সুমু এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। সিরাজ উঠে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করলো। অফিসের জন্য রেডি হয়ে আসছি বলে বেরিয়ে গেল। চোখ মেলে তাকালো সুমু। ধপাস করে উঠে বসলো। দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সিরাজ নিচে এসে ঈশিতাকে বলল সুমুর রুমে ব্রেকফাস্ট দিয়ে আসতে। ঈশিতা সম্মতি জানিয়ে বলল, আপনি ব্রেকফাস্ট করবেন না ভাইয়া? সিরাজ ঈশিতার প্রশ্নটাকে উপেক্ষা করে বলল, বাড়ির সকলে কোথায়? বড় মামানি আর রোজা আপু আরিয়ান ভাইয়াকে নিয়ে হসপিটালে গেছেন। বড় বাবা আর আব্বু ফ্যাক্টরিতে গেছেন। আম্মু রুমে আছে। শাহরুখ একাডেমিতে আর রিয়াজ টিউশনিতে গেছে। আর আপনার বাকি 2 ভাই রুমেই আছে। সিরাজ সবটা শুনে আবার জিজ্ঞেস করল, সকলে খেয়েছে? বড় মামানি আর রোজা আপু না খেয়ে বেরিয়ে গেছেন। আর তাছাড়া সকালে হালকা নাস্তা করে যার যার মতো উঠে চলে গেছে।
তুমি খেয়েছো? এখনো না। তাহলে তুমি একটা কাজ করো, একজন সার্ভেন্টকে দিয়ে সুমুর রুমে খাবার পাঠাও, আর তুমি খেয়ে নাও। আর শোনো, জি ভাইয়া। সুমুর জন্য ঝাল খাবার পাঠিও না, পরোটা, অমলেট আর কিছু ফ্রুটস নিয়ে যাও। উনি কি ঝাল খেতে পারেন না? পারে, তবে আপাতত পারবেন না।